সুপ্রিয় দর্শক, আরটিভি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল এস্টেট টক্স অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আবাসন শুধু একটি মৌলিক চাহিদাই নয়, এটি যে কোনো মানুষের আজীবন লালিত স্বপ্ন। একই সঙ্গে ভবিষ্যৎ নিরাপত্তাও বটে। প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের প্রত্যেকেরই স্বপ্ন নিজের একটি স্থায়ী ঠিকানা, নিজের একটি ঘর। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ সবসময় সহজ নয়। বাড়ি কিংবা ফ্ল্যাট কোথায় কিনবেন, কোথায় যোগাযোগ করবেন, সহজ আর্থিক যোগান কোথায় পাওয়া যাবে, কী ধরনের ঝুঁকি আছে, প্রস্তুতি কিভাবে নিতে হবে, এমন নানান প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। ফলে স্বপ্ন অধরাই রয়ে যায়। আর এই কারণেই আরটিভির পরামর্শমূলক বিশেষ আয়োজন রিয়েল এস্টেট টক্স। আজ আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে নিজের বাড়ি স্বপ্ন পূরণের উপায় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য এবং আপনাদের সামনে পরামর্শ তুলে ধরার জন্য আজ আরটিভি নিউ ইয়র্ক স্টুডিওতে আছেন উৎসব গ্রুপের প্রেসিডেন্ট রায়হান জামান এবং মেক্সিট রিয়েল এস্টেট এজেন্ট মোহাম্মদ জিকরুল আমিন জুয়েল। যাচ্ছে মূল আলোচনায়। রায়হান জামান, অনেকেই হয়তো প্রবাস জীবন কাটিয়েছেন অলরেডি ২০-২৫ বছর, কিংবা এসে খুব ক্ষুদ্র একটি জায়গা থেকে আজকে নিজের অবস্থান তৈরি করেছেন। তারা যেমন এখানেও অনেকে বাড়িঘর করেছেন, এখন চাচ্ছেন সে যখন বছরে একবার দেশে যায়, তার যেন একটা সেখানে থাকার একটা স্মার্ট আবাসন থাকে। অনেকেই ভয় পান, অনেকেই চান না যে কারো মাধ্যমে কিনে প্রতারিত হন, যেটা আমাদের দেশে অনেক হয়। এদেশেও তো আপনি জানেন যে বাড়িঘর কেনার জন্য অনেক কিছু আপনার নিয়ম মেইনটেইন করতে হয়, অনেক আপনার রুলস রেগুলেশন পালন করতে হয়। বাংলাদেশেও কিন্তু অনেক স্মার্ট হয়ে গেছে। আমরা শুনেছি আপনারা প্রবাসে যারা আছেন তাদের জন্য একটি নিরাপদ প্রজেক্ট আপনারা চালু করেছেন, যে এখানে টাকা দিয়ে আপনি বাংলাদেশে নিরাপদ একটি বাড়ি কিনতে পারবেন। আপনি যদি একটু বিস্তারিত আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আরটিভি সবাইকে আমার সালাম। আম উৎসব গ্রুপের একটা লেটেস্ট প্রজেক্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স যেটা করে সেটা হচ্ছে নন রেসিডেন্ট বাংলাদেশিরা যারা আমেরিকাতে থাকে, তারা তাদের আমেরিকার ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে এখন বাংলাদেশে অ্যাপার্টমেন্ট, রেডি ফ্ল্যাট কিনতে পারবে। সো প্রসেসটা খুবই সিম্পল। এখানে যেরকম আমিন ভাই আছে, আমিন ভাই একটু পরে হয়তোবা এই প্রসেসটা সম্পর্কে, আমেরিকাতে বাড়ি কেনার সম্পর্কে প্রসেসটা জানাবে। সেম প্রসেসটাই আমরা ইউজ করি এবং সেই প্রসেস আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্যাক্স রিটার্ন, আপনার পে স্টাব, এই ইনফরমেশনগুলি আমরা একসাথে করে আমরা বাংলাদেশে যখন আপনি একটা ফ্ল্যাট কিনেন তখন আপনার একটা সিআইবি রিপোর্ট বলে একটা জিনিস আছে, যেটার উপর ডিপেন্ড করে আম একটা ব্যাংক বলতে পারে যে আপনি কত টাকার জন্য কোয়ালিফাইড এবং কত টাকা আপনি লোন পাবেন এবং কত দিনের জন্য পাবেন, আপনার ইন্টারেস্ট রেট। সেম জিনিসটাকেই আমরা বাইপাস করে আমরা এখানকার ক্রেডিট কোয়ালিফিকেশনগুলি একটি রিপোর্ট তৈরি করে আমরা আমাদের যারা পার্টনার ব্যাংক আছে, যে দ্যাট ইজ এনআরবিসি ব্যাংক, ইসলামী শাহজালাল ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংক, এই ব্যাংকগুলির কাছ থেকে আমরা এই আপনার জন্য এই লোন অ্যাপ্লিকেশনটা সাবমিট করব এবং তারাই আমাদেরকে তখন এই ইনফরমেশনের বেসড করে আপনাকে একটি লোন অ্যামাউন্ট দিবে এবং আপনার পছন্দের ফ্ল্যাটটি, যেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক না কেন, ইটস নট ঢাকা সেন্ট্রিক, ইটস নট মেট্রোপলিটন সিটি সেন্ট্রিক, ইট কুড বি এনিওয়্যার ইন বাংলাদেশ। আপনার পছন্দের একটা ফ্ল্যাট, অবশ্যই আমাদের নিজস্ব পোর্টফোলিও আছে। আপনারা যদি frameworkfinance.com এ যান, আপনি আমাদের টোটাল প্রোফাইল দেখতে পারবেন। সব ভ্যালুর অ্যাপার্টমেন্ট আমাদের কাছে আছে এবং এগুলোর সবই রেডিমেড অ্যাপার্টমেন্ট। এর মানে একটু আগে আশিক ভাই যে কথাগুলো বলছিল যে এখানে মানুষ অনেকভাবে প্রতারিত হয়েছে। অনগোয়িং প্রজেক্ট, টাকা দিয়েছে, ৩ বছর পর ফ্ল্যাট নেওয়ার ডেলিভারি নেওয়ার কথা, সেটা পারেন নাই। এবং সমস্যা হচ্ছে যে the ease of doing business with us is that we are registered in USA. তো সুতরাং আপনি আমাদের কাছে টাকা দেবেন, আমাদের কাছে ডাউন পেমেন্ট দিবেন, আমাদের কাছেই প্রতি মাসে মান্থলি পেমেন্ট দিবেন এবং ধরবেনও আমাদেরকেই। ইউ নো যখন কোনো সমস্যা হয়, কেউ যখন বাংলাদেশে একটা রিয়েল এস্টেট কেনে, সে তো যাচ্ছেই বাংলাদেশে ১০ দিন ১২ দিনের জন্য। সে কার কাছে ফাইট করবে তার মানে হক আদায় করার জন্য? এই জিনিসটাই আমরা কমপ্লিটলি এলিমিনেট করে দিয়েছি। মানে আপনার এই কমপ্লিট নিরাপত্তাটা, মানে আপনারা Total তাদের transparency. টোটাল ট্রান্সপারেন্সিটা দিচ্ছেন। জি। আমি আরো কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে আপনার কাছে পরবর্তীতে আবার আসবো। জনাব জিকরুল আমিন, যুক্তরাষ্ট্রে একটি আবাস নিজের স্বপ্নে নিড করা কি সত্যি খুব কঠিন কাজ? নাকি এটা অনেক সহজ উপায়ও আছে? আপনার কাছে বিস্তারিত শুনতে চাই এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে আবাসন ব্যবসা কিংবা আবাসনের অবস্থাটা কি? ধন্যবাদ আশিক ভাই, আজকের এই আরটিভির আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমার আরেক আলোচক, আমার সম্মানিত বড় ভাই রায়হান জামান ভাই।
এবং আরটিভির কলা কৌশলী এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসলে এই নিউ ইয়র্কে রিয়েল এস্টেটটা কিন্তু খুবই নিরাপদ এবং লাভজনক একটা খাত। এইখানে বাড়ি এখন মার্কেটটা খুবই ভালো অবস্থায় আছে। কারণ মার্কেটে ইনভেন্টরি একটু কম, কিন্তু বায়ারের সংখ্যা বেশ অনেক। যদি কেউ বাড়ি কিনতে চান এটা কিন্তু কঠিন কিছু না। কারণ বাড়ি কিনতে গেলে যে শুধু টাকা লাগবে, অনেকেই ভয়ে অনেক টাকা জমানোর জন্য ওয়েট করে যে কবে অনেক টাকা হবে তারপরে একটা বাড়ি কিনবো। আবার অনেকেই বলে যে না আমার একটা ভালো চাকরি হোক, টাকা আছে, ভালো চাকরি হোক তারপরে বাড়ি কিনবো। এইগুলা কিন্তু ভুল ধারণা। একটা বাড়ি কিনতে গেলে যেমন টাকার দরকার হয়, অন্যান্য ক্রেডিট স্কোর এবং কি ভালো জব সবকিছুর যেমন দরকার হয়, আবার একটা থাকলে আরেকটাকে স্কিপ করা যায়। যেমন আপনি ধরেন আমরা এখানে কেউ কিন্তু অল্প টাকা দিয়েই বাড়ি কিনতে পারে। যেমন 3.5% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারে। এটা কিন্তু বেশি টাকা না এবং কি এইটা মনে হয় আসলে অনেকের কাছে একটা অনেকেই জানে না। এটা কিন্তু খুবই অল্প টাকা এবং কি আ ক্লোজিং কস্ট এটা কিন্তু সেলার কনসেশন দেয়। ব্যাংক থেকে এই ক্লোজিং কস্টটাও আপনারা পেয়ে থাকতে পারেন। যদি আপনি কোয়ালিফাই হন। তার মানে আপনি বাড়ি কিনতে গেলে যে অনেক টাকা লাগবে এটা শর্ত না। আবার আপনার যে ভালো চাকরি লাগবে, কিছু যার কাছে একটু বেশি পরিমাণ টাকা আছে, তার ভালো চাকরি, ভালো ডাব্লিউটির জন্য ওয়েট করতে হবে এটা শর্ত না। এইখানে অনেক প্রোগ্রাম আছে লোন পাওয়ার ক্ষেত্রে। যেমন আপনি যদি 20% এর অধিক ডাউন পেমেন্ট আপনার কাছে থাকে, তাহলে আপনি ইয়ারলি কত টাকা মেক করতেছেন এইটা ব্যাংক দেখতে যাবে না। আপনার ওইখানে দেখতে হবে যে আপনার ক্রেডিট স্কোর মোটামুটি ভালো আছে কিনা, এট লিস্ট 680। আর আমরা যারা বাংলাদেশী কমিউনিটি আছি, আমার যতটুক ধারণা আছে তাদের কিন্তু ক্রেডিট স্কোরটা খুবই ভালো। সবসময় মোস্ট অফ দ্য পিপলের ক্রেডিট স্কোর ভালো থাকে অন্য দেশীদের তুলনায়। তো সেই ক্ষেত্রে আপনি ডাউন পেমেন্ট যদি 20% এর মতো বা তার অধিক দেন, আপনাকে ভালো চাকরির জন্য ওয়েট করতে হবে না। আপনি বাড়ি কিনতে পারবেন। সেই ক্ষেত্রে তত্ত্বগত যে ইয়েগুলো আছে সেগুলো আপনাকে জানতে হবে। কোন এলাকায় বাড়ি কিনবেন, কে কাকে দিয়ে বাড়ি কিনবেন, বাড়ির ট্যাক্স রিটার্ন কত, বাড়ির প্রপার্টি ট্যাক্স কত, ইন্স্যুরেন্স কত হবে, এই ইনফরমেশনগুলো আপনাকে জানতে হবে। এবং এইগুলা জানার জন্যে যদি আপনি একটা অভিজ্ঞ রিয়েলটরের সাহায্য সহযোগিতা নেন, তারা কিন্তু আপনাকে সব ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে। তার মানে বাড়ি কেনার ক্ষেত্রে কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই। বিভিন্ন অপশন আছে মর্টগেজ পাওয়ার ক্ষেত্রে। সেগুলো প্রপারলি জানলে আপনি সহজেই একটা বাড়ির গর্বিত মালিক হতে পারেন। জি, ধন্যবাদ। বর্তমান যুক্তরাষ্ট্রের আপনার রিয়েল এস্টেটের অবস্থাটা কি? এখানকার মানে অনেকে বলে যে না এখন একটু বাবল হয়ে আছে, অনেকে বলে যে না দাম কমবে, অনেকে বলে দাম বাড়বে। আসলে বর্তমান অবস্থার চিত্রটা যদি আপনারা একটু বলেন। জি, আসলে রিয়াল এস্টেটের আ বাড়ির দামের ক্ষেত্রে নিউ ইয়র্কে আমার মনে হয় না কখনোই আর বাড়ির দাম কমবে। কারণ দিন যাচ্ছে, পপুলেশন বাড়ছে, ইনভেস্টমেন্ট বাড়ছে, মানুষের চাকরির ক্ষেত্র বাড়ছে নিউ ইয়র্কে। বাড়ির দাম আর কমার কোনো সম্ভাবনাই আমি দেখি না। আর উইন্টারে সাধারণত আ একটু স্টেবল থাকে। কারণ এই সময়টা কম মানুষই বাড়ি কিনতে চায়। কারণ এই ক্ষেত্রে মুভ হওয়ার ক্ষেত্রে একটা সমস্যা থাকে। বাচ্চাদের স্কুলের একটা প্রবলেম থাকে যে এই সময় বাড়ি কিনলে বাচ্চাটা একটা স্কুলে পড়ে অন্য জায়গায় ভর্তি হইতে প্রবলেম হবে। সাধারণত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই ৩ মাসটা মার্কেট একটু স্টেবল থাকে। তারপরে আবার বাড়ির দাম বাড়া শুরু করে। এবং বর্তমানে নিউ ইয়র্কের যে অবস্থা, বাড়ির দাম কখনোই কমার সম্ভাবনা নাই। বরঞ্চ প্রতি বছর একটু হলেও বাড়ির দাম বাড়তেছে। কারণ তো এটা তো অনেকেই বলে যে নিউ ইয়র্ক সিটি আসলে শুধু আমেরিকার চেয়ে বড় সিটি না। এটা পুরা ওয়ার্ল্ডের একটা একরকম ক্যাপিটাল হয়ে দাঁড়িয়েছে। এর জন্যেই এখন ওই দিনের জন্য ওয়েট না করে কখন বাড়ির দাম কমবে, আসলেই কমবে না। যত তাড়াতাড়ি সম্ভব সবারই ডিসিশন নেওয়া উচিত। নিউ ইয়র্কে আমাদের যে একটা আপনি যে বললেন মাত্র ৩.৫% মানে ডাউন পেমেন্টে একটা বাড়ি কেনা যায়। এই বিষয়টি নিয়ে আপনার মানে এটা কিন্তু অনেকেই জানে না কিংবা অনেকেই জানার কথাও না। এটা অনেকটা স্বপ্নের মতো। আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। জনাব রাহেন জামান, ফ্রেমওয়ার্ক ফিন্যান্স। এই যে বিষয়টি আপনার কাছ থেকে আমি শুনলাম, এই কনসেপ্টটা আপনার মাথায় কিভাবে আসলো? যে যুক্তরাষ্ট্রে বসে তার ক্রেডিটটা ব্যবহার করে বাংলাদেশে আপনার নিরাপদ একটি অ্যাপার্টমেন্টের মালিক হওয়া যায়। এই কনসেপ্টটা আপনার মাথায় কিভাবে আসলো? কারণ এটা কিন্তু একেবারেই কারো মানে ধারণার মধ্যেও ছিল না যে এইরকম একটা দারুণ কনসেপ্ট তৈরি হতে পারে।
আশিক ভাই আপনি তো আমরা তো পার্সোনাল লেভেলের ফ্রেন্ড। সো আপনি জানেন যে আমি হিলসাইড হন্ডাতে গত ২৭ বছর ফাইন্যান্স ডাইরেক্টর। রাইট। সো কনজিউমার ক্রেডিট হচ্ছে আমার স্পেশালিটি। সো আমি আমার এই উদ্যোগে আমার একজন পার্টনার আছে আজাদ ভাই, উনি টেক্সাসে থাকেন, হিউস্টনে। সো আমরা দুজন আসলে গত ৩ বছর ধরে এটা নিয়ে ব্রেইনস্টর্ম করি এবং হি ওয়াজ মাই আদার সাইড ইন বাংলাদেশ। মানে যেখানে মানে বাংলাদেশ সাইডটা উনি উনি দেখেছেন এবং বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলেছেন এবং ডিড অল দ্য নেসেসারি স্টেপ টু ক্রিয়েট দিস ম্যাজিক। কারণ এটা কিন্তু পৃথিবীতে আর কোথাও নাই, শুধু যে বাংলাদেশে ওয়ান্ডারফুল কনসেপ্ট। এটা পৃথিবীতে কোথাও নেই যে আপনি এক দেশের কনজিউমার ক্রেডিট ইউজ করে আরেক দেশে আপনি প্রপার্টি প্রক্রিয়া করবেন, কারণ এটা আসলে কোনো নিয়মের মধ্যেই নাই। এটা আসলে আমরা যেহেতু আমেরিকার ক্রেডিট স্ট্যান্ডার্ডটা ইজ ভেরি ভেরি হাই, সেই জন্য আমরা বাংলাদেশের ব্যাংকগুলোকে কনভিন্স করতে পেরেছি এবং তাদেরকে একটা ডিটেল রিপোর্ট দেখাতে পেরেছি যে আমরা একটা 360 স্পেকট্রাম দেখাতে পারবো একটা স্পেসিফিক কনজিউমারের, তার ইনকাম, তার এক্সপেন্সেস, তার অ্যাসেট, তার কতটুক তার অ্যাভেলেবল ফান্ডস আছে প্রতি মাসে খরচ করার। এই যে আমিন ভাই একটু আগে যেরকম বলছিল, ওই ওই পুরা চিত্রটাই কিন্তু আমিন ভাইরা ফার্স্টে দেখে। এই যে ৩.৫% ডাউন পেমেন্টের কথা বলল আপনার, আর মান্থলি পেমেন্টের কথা হচ্ছে, এইটা কিন্তু ওনারা একটা ফুল স্পেকট্রামে দেখে যে একটা লোক কতটুক সে অ্যাফোর্ড করতে পারবে। সেই পিকচারটাই আমরা নিয়ে গেছি বাংলাদেশে এবং ওই পিকচারটা ওনাদেরকে দেখানোর পরে আমাদের অনেকগুলি সাকসেসফুল কেস হয়েছে। তো সুতরাং খুব শীঘ্রই তাদেরকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো, কারণ আমরা ওয়ান্ডারফুল। আপনার আই ওয়ান্ট টু শো রিয়েল সাকসেস রিপোর্ট। হাউ উইল গেট দ্য রেসপন্স, মানে ভেরি গুড, ভেরি ভেরি গুড, ভেরি ভেরি। কারণ এটা একটা আমিও ভাবতে পারি না যে এরকম একটা অপরচুনিটি দেশের বাইরে তৈরি হতে পারে যে আমি এখানকার ক্রেডিট স্কোর ব্যবহার করে আমি আমার বাংলাদেশে একটা নিরাপদ আবাসন খুঁজে পাচ্ছি। জি, এবং আমাদের ২ টা কোম্পানি, একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসি যেটা আমেরিকাতে, যেটা এই ক্রেডিট পার্টটা হ্যান্ডেল করে। আর বাংলাদেশে হচ্ছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড। তো ওইখানে এখান থেকে আমরা আরও রেসপন্স পাই, কারণ এখানে অনেকেই আছে যে তাদের রিয়েল এস্টেট বাংলাদেশে বিক্রি করবে। আমাদের কিন্তু একটা রিয়েল এস্টেট এজেন্সি বাংলাদেশে আছে, যেখানে এখানকার মানে তারাও আপনার হেল্পটা নিতে পারে। তারা আমাদের হেল্পটা নিচ্ছে এবং যারা ফ্ল্যাট বিক্রি করে। যেমন আমরা দেখি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যেই অনেকেই বাংলাদেশে গিয়ে দীর্ঘদিন বসে আছে তার প্রপার্টিটা বিক্রি করার জন্য। জি, কারণ তার হয়তো ওখানে তেমন কেউ নাই, জি, মানে সেই হেল্পটাও আপনি করতে পারেন। 100%। তো এই আলোচনার মধ্যে দিয়ে দর্শক আপনারা জানতে পারলেন যে কোথায় যোগাযোগ করলে আপনারা নিরাপদে আপনার প্রপার্টিটা যদি বিক্রি করতে চান আপনারা বিক্রি করতে পারেন। ধন্যবাদ। আপনার কাছে আরো কিছু প্রশ্ন নিয়ে আমি আসবো। জনাব আমিন, আমরা লাস্ট যে প্রশ্নতে ছিলাম, এই যে ৩.৫% আপনি বললেন মাত্র ৩.৫% ডাউন পেমেন্ট দিয়ে একটি বাড়ির মালিক হওয়া, এটা কি আসলে শুধুই বলার জন্য আপনি বললেন, না এটা মিনিংফুল এবং এটা সম্ভব? এটাই যদি আরো বিস্তারিত আমাদের সাথে আলোচনা করে। জি, লোন পাওয়ার ক্ষেত্রে আ জামান ভাই যেটা বলল যে, সবকিছু দেখে যে একটা লোক কতটুক এফোর্ড করতে পারবে। এটা হলো মূল কথা। মর্টগেজ কোম্পানি যারা মর্টগেজ আপনাকে দিবে, তারা দেখবে আপনার লায়াবিলিটি কতটুক আছে, অ্যাসেট কতটুক আছে, ইনকাম কতটুক আছে। যদি আপনার ইনকাম দেখে মনে হয় মান্থলি $৫,০০০, যে বাড়ি কিনছেন সেই বাড়ির থেকে ইনকাম প্লাস আপনার ইনকাম, ২ টা মিলে $৫,০০০ আপনি লোন পরিশোধ করার মতো ক্ষমতা রাখেন। ঠিক তখনই ওই পরিমাণ আপনাকে লোন দিবে। তার মানে এই না ৩.৫% টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে সবাই বাড়ি কিনতে পারবে। তারাই পারবে যাদের ইনকামটা ভালো আছে, মান্থলি ইনকাম ভালো আছে। ৩.৫% ডাউন পেমেন্ট দেওয়ার পরে যে 96 পয়েন্ট মর্টগেজটা থাকলো, সেটার মান্থলি মর্টগেজটা কত আসে? সেই মর্টগেজ দেওয়ার মতো যদি অ্যাবিলিটি থাকে, আপনার ইনকাম থেকে প্রুভ করতে পারেন, তখন আপনি ৩.৫% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। আর কিছু আছে, ধরেন আপনি আরেকটা প্রোগ্রাম আছে, আপনার একটা বাড়ি আছে, সেকেন্ড বাড়ি কিনবেন। তখন কিভাবে কিনবেন? ওই বাড়ি থেকে যদি আপনি মনে করেন একটা 2 ফ্যামিলি বাড়ি কিনবেন, ২ টা ফ্লোর ভাড়া দিয়ে যে টাকা মর্টগেজ আসে সেই মর্টগেজ দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, তখন আপনার দেখা যাচ্ছে আপনার ইনকাম কত আছে সেদিকে তাকাবেই না। দেখবে যে নতুন পারচেজ বাড়ির থেকে আপনি মর্টগেজটা মেইনটেইন করতে পারবেন কিনা। তার মানে যে কথাটা আমি শুরুতে বললাম, মর্টগেজ কোম্পানি এনশিওর করবে যে আপনার ১ মাসে যে ৳২,০০০ বা ৳৪,০০০ পেমেন্ট, এই পেমেন্টটা আপনার থাকা, খাওয়া, অন্যান্য আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে আপনি পেমেন্ট করার মতো অ্যাবিলিটি আছে কিনা, তখনই আপনাকে সেই পরিমাণ মর্টগেজ দিবে, জি, লোন দিবে।
ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্কে ১ম যারা বাড়ি কিনছে তাদের জন্যে চ্যালেঞ্জটা আসলে কতটুকু? এখানে কোনো বাড়তি সুবিধা অথবা ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা? আমি পরবর্তীতে এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে আমি আসবো। জনাব রায়হান জামান, যে কনসেপ্টটার কথা আপনি বলছেন, যে সুবিধাটার কথা আপনি বলছেন, সেটা আসলে আমার ধারণা এখনো প্রবাসীদের অনেকেই জানে না, যেহেতু আপনি মাত্র শুরু করেছেন। এটা কতখানি পরীক্ষিত? মানুষ কেন আপনাকে বিশ্বাস করবে? খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা, তো আমাদের কমপ্লিটেড টাস্ক অলমোস্ট ৫ জন। ৫ টা কেস আমরা কমপ্লিট করেছি এবং ৮ টা অনগোয়িং আছে। সো আমরা যেটা চিন্তা করেছি যে নেক্সট টাইম আমরা যখন টক শোতে আসবো, তখন আমরা আমাদের সাকসেস স্টোরিদেরকে সাথে করে নিয়ে আসবো। কারণ তখন তারা কিন্তু পুরা স্টোরিটা আপনাদেরকে বলতে পারবে। গুড সাইড, ব্যাড সাইড, কতদিন লেগেছে। ইটস নট আপনার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আমেরিকাতে বসে বাংলাদেশে একটা লোন নিচ্ছেন। তো এটা কিন্তু ইটস নট এ কেক ওয়াক, ইটস নট 1, 2, 3 এটা আপনার নিজেরও প্রচুর সময় স্পেন্ড করতে হবে এবং আপনি যেদিনকে ক্লোজিং এ যাবেন সেটা আপনার বাংলাদেশে থাকতে হবে। তো সুতরাং এখানে অনেক কিছু, অনেক রিকোয়ারমেন্ট থাকে। তো ওই জিনিসগুলি আমরা নিয়ে তাদের সহই আসবো, যাতে করে মানুষ ডাইরেক্ট তাদেরকে দেখতে পারে, তাদের সাথে কথা বলতে পারে। কারণ যতটুক মানুষ জানবে তখনই তো তারা ইন্টারেস্টেড হবে। কারণ এটা আসলে কিন্তু সবার কাছে একটা অলীক স্বপ্ন মৌলিক যে কারণ কি এটা ধারণার বাইরে। কারণ আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশ থেকে অনেক আবাসন প্রকল্প এদেশে এসছে। এসে তারা টাকাও নিয়েছে এবং এখনো কিন্তু কান্নাকাটি করে আমাদের কাছে যে আমরা এখানে আরটিভির আমাদের এখানে একটা অফিস আছে, আমাদের একটা স্টুডিও আছে। আমাদের কাছে অনেকে এসে যোগাযোগ করে যে, "ভাই আমি তো শেষ হয়ে যাচ্ছি। আমার এতগুলো টাকা দিয়েছি। এখন গিয়ে ওই মানে অফিসে খুঁজে পাই না। কেউ আমাদের টেলিফোনই ধরে না।" এক্সাক্ট সেখানে আপনারা এত বড় একটা অপরচুনিটি নিয়ে এসেছেন। তো সেটা তো মানুষ আসলে ওই বলে না ওই যে আপনার আ ঘর পোড়া গরু সিঁদুর দেখলে অবশ্যই, অবশ্যই এবং এইটা শুরু করার পরে আমরা প্রচুর এই টাইপের কোয়েশ্চেন এর সম্মুখীন হয়েছি এবং এবং সেটার সূত্র ধরেই বলি যে আমরা এই পুরা প্রসেস এ কোনো ফি নেই না। তো সুতরাং আপনার কোনো ফি দিচ্ছে না। আমরা কোনো এই প্রসেসটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে আপনার নামে একটা অ্যাপ্রুভাল লেটার না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ফি নেই না। আপনার কি কোনো অনগোইং প্রজেক্ট এ কাজ করেন না একেবারে রেডি প্রজেক্ট আপনি শুধু রেডিমেড ফ্ল্যাট আর ইউজ ফ্ল্যাট। মানে কোনো রিস্ক এর মধ্যে আপনি না, আছেন? আমার কথা কোনো ঝুঁকি নিচ্ছেন না এখানকার আপনারা? বাংলাদেশী, এখানকার আমেরিকান বাংলাদেশীরা যেটাতে used to যে আমি আজকে ডাউন পেমেন্ট দিছি, আমি যেন আমার বাসার চাবিটা পাই। সেইম কনসেপ্ট। ওয়ান্ডারফুল। মানে এখানে আমেরিকায় যেটা আছে সেটাই আপনি যেদিনকে আপনার রেজিস্ট্রি অফিসে মর্টগেজ রেজিস্ট্রি হবে, সেদিনকে আপনি চাবি পাবেন। ওয়ান্ডারফুল। আমি ক্রেডিট স্কোর নিয়ে আপনার কাছে আসতে চাই। কারণ আমরা জানি ক্রেডিট স্কোরের একটি ব্যাপার আছে। যে কথাটি যে প্রশ্নটি আমি জনাব আমিনের কাছে দিয়েছিলাম যে আপনার সেটা 3.2% ই হোক, 3.5% ই হোক অথবা 20% ই হোক। মানে একটা মানুষের তো সক্ষমতা থাকতে হবে। ক্রেডিট কেন দিবে? তার আর্নিং আছে, অনেক কিছু এখানে প্যারামিটার কাজ করে। তো এই ক্রেডিট স্কোরটা আপনারা কিভাবে নির্ণয় করেন এবং আপনার কাদের উপর আসলে ডিপেন্ড করেন এক্ষেত্রে যে কাদের অ্যাসেসমেন্ট এর উপর ডিপেন্ড করেন? আমি পরবর্তী প্রশ্নতে এই বিষয়টি আপনার কাছে নিয়ে আসবো। জনাব আমিন, যে জায়গাটায় আমি ছিলাম, এই একই প্রশ্ন যে আসলে ক্রেডিট স্কোরটা আপনারা কিভাবে যাচাই করেন? কাদের উপর আপনারা ডিপেন্ড করেন? এবং এটা যদি আমাদেরকে আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করেন যে একটা 20% এর অ্যাডভান্টেজ কিংবা 3.5% এর অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ এবং যে প্রশ্নটি আজকে আপনার কাছে রেখে গেছিলাম, ফার্স্ট টাইম যারা বায়ার, যারা বাড়ি কিনবে তাদের কি কিছু আছে নাকি তাদের চ্যালেঞ্জ গুলো কি কিংবা ডিসঅ্যাডভান্টেজ কি আপনি যদি একটু বুঝিয়ে বলেন? ফার্স্ট টাইম জি, বায়ার। ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্যে অ্যাডভান্টেজ হলো তারা সাধারণত ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে একটু ভালো সুবিধা পায়। যে এটা সুবিধা পায়। তাছাড়া আরো কিছু সুবিধা আছে যে যদি গভর্নমেন্ট জব করে একটা কোর্স আছে, সেই কোর্সটা কমপ্লিট করলে ক্লোজিং কস্টের ওইখানে একটা ক্রেডিট পায়। তাছাড়া কিছু, কিছু এলাকায়, সব এলাকায় না, কিছু, কিছু এলাকায় কিছু, কিছু ব্যাংক যেমন চেজ ব্যাংক বা আদার যে ব্যাংকগুলো আছে তাদের সিলেক্টেড কিছু এরিয়া আছে, তারা ৳৫,০০০ থেকে ৳১০,০০০ পর্যন্ত গ্র্যান্ট দেয় ক্লোজিং কস্টের ক্ষেত্রে। এই ইনফরমেশনগুলো যদি ফার্স্ট টাইম হোম বায়ারদের জানা থাকে, তারা এইগুলা ইউজ করতে পারে। অনেকেই জানে না। তো এইগুলা থেকে আর ফার্স্ট টাইম হোম বায়ারদের ক্ষেত্রে প্রিপারেশন নিতে গেলে তাদের প্রিপারেশন নিতে হয়। ১ম এ তো হুট করে বাড়ি কিনতে পারে না। তাদের ফার্স্ট অফ অল তারা বাড়ি কিনার ক্ষেত্রে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবে, এটা আগে তাদের নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী টাকার প্রিপারেশন নিতে হবে।
তো এইটা জানা যাবে একজন মর্গেজ ব্রোকারের সাথে আলাপ করলে, যে আমি বাড়ি কিনতে চাই এত সালে, এত টাকার মধ্যে বাড়ি কিনতে চাই, তাও আমি কত টাকা লোন পাবো, আমার মানে এখানে তার ইনকাম মর্টগেজ এবং ব্রোকার একটি বড় বড় ফ্যাক্টর। বড় ফ্যাক্টর, রাইট? আপনি তো নিজের টাকা দিয়ে বাড়ি কিনতে পারতেছেন না। আপনার 80% বা 70% 90% টাকা একজন মানুষ ল্যান্ড করবে, আপনি শুরুতেই যে ল্যান্ডার দিবে। কথাটি বলেছেন যে তো আপনি যার কাছে একেবারেই টাকা নেই, খুব অল্প পয়সা, জি, সেও কিনতে পারে। কেউ কিনতে তো পারে, সেখানে তো নিশ্চয়ই একটি রাইট? টেকনিক্যাল ইস্যু আছে। টেকনিক্যাল ইস্যু না, মর্গেজ ব্রোকারের সাথে আলাপ করলে সে বুঝতে পারবে সে 3.5% এ বাড়ি কিনতে পারবে কি পারবে না। মানে এখানে প্রশ্ন আছে। প্রশ্ন আছে, কোয়ালিফিকেশন একটা রিকোয়ারমেন্ট আছে, যে তার ইনকামটা কেমন, ক্রেডিট স্কোর কেমন, এইটার উপরে ডিপেন্ড করে। তো কিছু লোক আছে যে মানুষ ভয় পায়, আমি এই কথাটাই শুরুতে বলছি যে মানুষের অনেক ভালো চাকরি থাকার পরেও ভয় পায় পকেটে টাকা নাই। কিন্তু পকেটে টাকা ছাড়াও কিন্তু সে বাড়ি কিনতে পারবে, কারণ তার ভালো একটা ইনকাম, সোর্স অফ ইনকাম আছে। আবার অনেকের আছে অনেক টাকা আছে, ওই মানুষের কাছে ভয় পেয়ে গেছে যে না, তার ভালো W2 নাই, ভালো জব নাই, এর জন্য সে কিনতে পারবে না। এই প্রবলেমগুলো সলভ করতে পারবে একজন অভিজ্ঞ রিয়েল এস্টেট অথবা মর্গেজ ব্রোকারের সাথে কথা বললে। তো অ্যাডভান্টেজ গুলো বললাম যে মানে ফার্স্ট টাইম বাইরের এই অ্যাডভান্টেজটা রয়েছে যে সে কিছু ক্রেডিটও ছাড় পেতে পারে। কিছু কিছু এলাকায় বাড়ি কিনলে গ্র্যান্ট পেতে পারে, সরকারি জব করলে একটা 4.5 ঘন্টার একটা অনলাইনে কোর্স আছে, সেটা কমপ্লিট করলে কিছু ক্রেডিট পেতে পারে। এগুলো জানলে তারা এগুলো ইউজ করতে পারবে। জি, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর ইনফরমেশন গুলো আমাদের দিয়েছেন। রানজামান, যেই প্রশ্নটি রেখেছিলাম আপনাকে লাস্ট টাইম, ক্রেডিট স্কোর কিংবা কোয়ালিফিকেশন এবং সার্টিফিকেশন কিংবা মানে প্যারামিটারটা কি? এই যে আপনি কিভাবে বুঝবেন যে হি ইজ কোয়ালিফাইড অর শি ইজ কোয়ালিফাইড ফর দিস লোন, অথবা আপনি যে প্রসেসটা করছেন সেটার জন্য। আমি মাত্র আমিন ভাইয়ের কাছে যে কথাগুলো শুনলাম, এটার সাথে কি অনেকটাই মানে আমাদের বাংলাদেশে বা বাড়ি কেনার ক্ষেত্রেও কি একই টাইপের ঘটনা ঘটবে কিংবা একই প্রসেসই? আসলে ব্যাপারটা কি আমাদের যে প্যারামিটারটা তৈরি করা এটা ওনাদের যে কাঠামো। কাঠামো সেটার উপরই বেস। ওয়ান্ডারফুল। শুধু লোন একটা এখানে হচ্ছে, লোন একটা বাংলাদেশে হচ্ছে। কিন্তু সিস্টেম আমরা এক্সাক্টলি ফলো করতেছি। তবে আমরা এখানে জানি ক্রেডিট স্কোর যারা দেয় আপনার ফিক্স আছে। হ্যাঁ, তারপর একটু ডিফারেন্স হচ্ছে গিয়ে যে আম এখানে ওনারা হার্ড এনকোয়ারি করেন। কারণ ওনাদের করতেই হবে। কারণ ব্যাংকের রিকোয়ারমেন্ট, এখানের যে ব্যাংকিং রিকোয়ারমেন্ট সেখানে হার্ড এনকোয়ারি করে ওনারা ৩ টা ক্রেডিট রিপোর্ট বের করে, ট্রান্সইউনিয়ন, ইকুইফ্যাক্স অ্যান্ড এক্সপেরিয়ান, এবং ওটার মিডল স্কোরটা ওনারা নেন। আমাদেরটা হচ্ছে গিয়ে যে আমরা হার্ড এনকোয়ারি করা মানেই কিন্তু আপনার স্কোর ড্রপ করা। হ্যাঁ? সো আমরা ওইটা করতে করি না। আমরা যেটা করি, আমরা ক্লায়েন্টকে দিয়ে experian.com এ একটা অ্যাকাউন্ট খোলার পরে ওই ৩ টা রিপোর্ট আমরা ওইখান থেকে ডাউনলোড করি। যাতে করে তার ক্রেডিটে কোনো ইমপ্যাক্ট না হয়। ভালো। হ্যাঁ? তারপরের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ওইখান থেকে আমাদের মিনিমাম ক্রেডিট স্কোর রিকোয়ারমেন্ট হচ্ছে ৬৬০, একটু কম ওনাদের থেকে। কারণ এখানে একটা কথা আছে। আমাদের ডাউন পেমেন্ট হচ্ছে 20% মিনিমাম। মিনিমাম টেড মিনিমাম 20% বাংলাদেশ ব্যাংকের লই এটা। হ্যাঁ? আইনটাকেও মানতে হবে। হ্যাঁ, আইন সব বাংলাদেশেরই মানতে হবে। শুধু আমরা ডাইভার্ট করছি হচ্ছে গিয়ে যে সিআইবি রিপোর্টটা না ইউজ করে আমেরিকার স্ট্যান্ডার্ডটা ইউজ করা। কারণ এটা অনেক বেশি ইন ডেপথ। ওকে? প্লাস আমাদের এখানে ইন্টারেস্ট হচ্ছে গিয়ে বিটুইন 11 to 13%, যেটা এখানে অনেক কম। সো বাংলাদেশ ব্যাংকের যে স্ট্যান্ডিং রেট আছে ওই রেটটাই তারা পাবে, এবং এটা হচ্ছে গিয়ে যে ২০ বছরের লোন যদি আপনি ৪৫ বছরের নিচে হন। রাইট। So the older you will get, the less amount of term you will receive. হ্যাঁ? তো এই হচ্ছে গিয়ে কথা। তখন আমরা যেটা ফিজের কথা বলছিলাম যে আপনি অ্যাপ্রুভ হওয়ার পরে আমাদের ফিজ হচ্ছে $1,000, সেটা অ্যাপ্রুভালের পরে। আফটার অ্যাপ্রুভাল। আফটার অ্যাপ্রুভাল, আফটার পিকিং দি অ্যাপার্টমেন্ট। তো মানে আপনারা যারা টিভির পর্দায় দেখছেন, সেটা বাংলাদেশে হোক এবং আপনার আমেরিকাতেই হোক, হ্যাঁ? এই অপরচুনিটিটা আসলে ইউ শুড গ্র্যাব রাইট অ্যাওয়ে। কারণ কথা হচ্ছে গিয়ে যে বিফোর এনিথিং চেঞ্জেস ইন ফিউচার, এটা আসলে একটা ফ্যান্টাস্টিক অপরচুনিটি। হ্যাঁ? কারণ আপনার ক্রেডিট যদি ভালো হয়, আপনি চিন্তা করেন আপনি আপনার ফ্যামিলির জন্য প্রতি মাসে বাড়ি ভাড়া পাঠাচ্ছেন ৫০,০০০। আপনি কিন্তু ইজিলি ৳৫০ লাখ টাকার একটা অ্যাপার্টমেন্ট 20% ডাউন, মাত্র $10,000 ডাউন দিয়ে আপনি সেই ৩০,০০০ টাকায় ৫০ অনেক টাকা সহজ পে ভাবে করবেন করতে পারছে। আপনার নিজের অ্যাপার্টমেন্ট। বরং সে যে টাকাটা পাচ্ছে সেটা থাকছে না, কিন্তু অ্যাপার্টমেন্টটা থেকে যাচ্ছে। এবং এটা অ্যাসেট। এবং যেটা আমিন ভাই বলল যে লোক আমেরিকায়ও কমছে না, বাংলাদেশেও কমছে না। সুতরাং রিয়েল এস্টেটের প্রাইস কমার কোনো চান্স নাই। জি, দারুণ কথা বলেছেন। আমি এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত শুনবো, তার আগে একটি বিরতি নিয়ে নেব। বিরতি থেকে ফিরে আপনার কাছে আমি আবার আসবো। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই। সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন রিয়েল এস্টেট টক্স, সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বিরতির আগে আমরা প্রবাসী বাংলাদেশিদের আবাসন পরিকল্পনার মূল চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা এগিয়ে যাব আরো গভীরে। জন ব্রাহম জামান, আপনার সাথে আলোচনা হচ্ছিল আসলে এই প্রসেসটা কতদিনে? এই যে আপনারা যে মনে করেন একজন বায়ার এখান থেকে আপনার সাথে যোগাযোগ করলো, আপনি তার সাথে এগ্রিমেন্ট করলেন, সবকিছু করলেন। আপনি বলছেন যে ওখানে রেডি অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা কাজ করছেন কিংবা রেডি যে প্রজেক্টটা সেটা নিয়ে আলোচনা করছেন। তাহলে এই প্রজেক্টটা কতদিনে শেষ হতে পারে? আপনি যদি একটু ধারণা দেন। আচ্ছা, আশিক ভাই, আসলে আপনি তো জানেন যে বাংলাদেশে লোনের প্রসেসটা একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে গিয়ে যে প্রতিটা অ্যাপ্লিকেশন ওনাদের বোর্ড মিটিংয়ে ওঠে, হ্যাঁ? এবং সবচেয়ে লেংদি প্রসেস কিন্তু আমাদের এখান থেকে মাত্র ইট টেকস অনলি 72 আওয়ার্স প্যাকেজটা রেডি করার জন্য। কিন্তু দ্য ওয়ে ইট ওয়ার্কস ইজ দ্যাট কাস্টমারের প্রথমে আমরা একটা ধরেন আপনারা frameworkfinance.com এ গেলেন, যে একটা অ্যাপার্টমেন্ট পিক করলেন। কারণ অ্যাপার্টমেন্ট প্রাইস গোজ ফ্রম 50 লাখ টু 5 crore, হ্যাঁ? কারণ আপনি জানেন আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে গিয়ে আপনার রূপায়ণ, এফডিএল, অ্যালায়েন্স, আপনার আনোয়ার ল্যান্ডমার্ক, তারপরে বায়োবিল্ড, হ্যাঁ? তো সুতরাং না, এখানে কি ডাইভার্সিফিকেশন রেখেছেন? আপনি যেমন যাদের কথা বললেন, বাংলাদেশে কিন্তু হাই এন্ডেরও আছে, আবার সব মানে সব এন্ডে সব এখানে কিন্তু আরো কিছু ভালো রিয়েল এস্টেট আছে, আবার মিড লেভেলের এক্সাক্টলি। এই যে আমিন ভাই একটু আগে বলল যে আপনার কোয়ালিফিকেশনের উপরেই কিন্তু ডিপেন্ড করবে। এখন আপনি $50,000 ইনকাম করে কিন্তু 1 মিলিয়নের বাড়ি কিনতে পারবেন না। ইটস নট গোইং টু বি পসিবল আনটিল আনলেস আপনি 50% ডাউন দিচ্ছেন, হ্যাঁ? তো সুতরাং ওই সেম স্ট্র্যাটেজি কিন্তু এই বাংলাদেশের ক্ষেত্রেও, যে আপনি এখন $75,000 ইনকাম করেন, আপনি কিন্তু ৳5 কোটি ফ্ল্যাটে অ্যাপ্রুভ হবেন না। যদি না আনটিল অ্যান্ড আনলেস আপনি ওই রকম ডাউন পেমেন্ট দিয়ে প্রুভ না করতে পারেন। কারণ এখানে যে ইনকামের ইস্যুটা আছে ওইখানে কিন্তু ওইটা ওরা দেখবে না বাংলাদেশে। ইনকামটা দেখবে না যে টিএস আমার অ্যাপার্টমেন্ট আছে, বিল্ডিং আছে, আমি একটা 2 ফ্যামিলি বাসা কিনলাম, এটার থেকে ইনকাম কি আসলো? ওইটা কিন্তু ওই জিনিসটা আসে না বাংলাদেশের ক্ষেত্রে। সো গোয়িং ব্যাক টু দ্যাট, পুরা প্রসেসটাতে সময় লাগে হচ্ছে গিয়ে যে এই অ্যাপার্টমেন্টের যে ডকুমেন্টেশন, আপনি জানেন এখানে বিশাল লম্বা একটা দলিলের থাকে, ভায়া দলিল, যে এইটার এই প্রপার্টির শুরু কোথায়? হ্যাঁ? যে আপনি যে একটা অ্যাপার্টমেন্ট কিনলেন, অনেক সময় আবার বিল্ডিং ওনারের নিজস্ব লোন থেকে থাকে ওই বিল্ডিং এর। তখন কিন্তু একটা লোনের উপরে আরেকটা লোন হবে না। ওইখানে যেই সময়টা লাগে, ওই ইস্যুটাই ওইখানে। কারণ আমরা কিন্তু অনেক ব্রিটিশ আমলের প্রসেসে চলি বাংলাদেশে, ঠিক না? তো ওই জিনিসটা ক্লিয়ার হইতে ওই ব্যাংকের লিগ্যাল ডিপার্টমেন্ট থেকে ওটা ক্লিয়ার হইতে আসতে অলমোস্ট 1 মান্থ টু 2 মান্থ লাগে। এবং আপনি যদি সেই বোর্ড মিটিং এর আগে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়, তাহলে আপনি ওই মাসে ক্লোজ করতে পারবেন, নাহলে কিন্তু পরের মাসে চলে যাচ্ছে। সো ইট টেকস গুড 3 to 4 মান্থ টোটাল প্রসেস। মানে এটা কিন্তু আমেরিকাতেও আপনার যদি ফাইন্যান্স করে কিনেন, ইট টেকস অ্যাবাউট 2 মান্থস টু 3 মান্থস টু ফুললি মানে প্রসেস অলমোস্ট এখানে কিংবা ওখানে সবই একই। প্রিটি মাচ সেম। আমাদের হয়তোবা একটু বেশি সময় লাগে ওনাদের থেকে। ধন্যবাদ আপনাকে, জনাব আমিন। আমরা এতক্ষণ তো বাইরের কথা বলছিলাম, সেলারের ক্ষেত্রে কিংবা যদি আমি টার্মস অফ ইনভেস্টমেন্ট বলি, ইনভেস্টমেন্ট কিংবা যারা ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে এটা করতে চান, তাদের ব্যাপারে যদি আপনি একটু বলেন। ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট একটা কথা আছে যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে কখনো হারাই যায় না, কেউ চুরি করে নিতে পারে না। যদি আপনি কমন সেন্স ইউজ করে একটা প্রপার্টি কিনতে পারেন এবং ওয়েল মেইনটেন্যান্স করতে পারেন, এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেফটি এবং লাভজনক ইনভেস্টমেন্ট। আপনি এবং ২ টা কোয়েশ্চেন করেন, সেলার কিভাবে বিক্রি করতে পারে আর ইনভেস্টর কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারে? সেলার যে সেলার তাকেও তো একটা প্রসেসের মধ্যে সেন্ড করতে হয়। একটা সেলার যদি একটা বাড়ি বিক্রি করতে চায়, তাকে খেয়াল রাখতে হবে যে বাড়িটার সবকিছু ঠিকমতো আছে কিনা। ধরেন অল্প কিছু টাকা খরচ করে পুরান একটা বাড়ি একটু কসমেটিক ওয়ার্ক কাজ করে লাইটিং-টাইটিং এগুলো ঠিকঠাক করে যদি বিক্রি করতে হয় এবং আ একজন ভালো রিয়েলটর, অনেকে আছে সেলার, তারা বাড়িটা ডাইরেক্ট বিক্রি করতে চায়। তাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে একজন রিয়েলটরকে দিয়ে বাড়ি বিক্রি করতে চাইলে তাকে 2% 3% কমিশন দিতে হবে। কিন্তু এই কমিশন সেভ করতে যেয়ে সে কিন্তু দেখা যায় অনেক টাকা কমে বাড়ি বিক্রি করে। রিজন কি? একজন যখন অভিজ্ঞ রিয়েলটর একটা বাড়িটাকে রিপ্রেজেন্ট করে, তখন কিন্তু এই বাড়িটা আ মার্কেটে প্রায় যারা বাড়ি কিনবে সবার কাছে চলে যায় এখানে একটা বাড়ি বিক্রি হবে। তখন বাড়িটা অনেক মানুষ দেখতে আসে। অনেক মানুষ দেখতে আসলে অনেক মানুষ পছন্দ করে। তখন একটা প্রতিযোগিতা লেগে যায়, কে বাড়িটা বেশি দামে কিনবে। ১ম হইল বাড়িটাকে সুন্দর বিক্রির উপযোগী করে গড়ে তোলা।
যদি কসমেটিক কিছু কাজ থাকে সেটাকে করা, কোনো রিপেয়ার থাকলে রিপেয়ার করা, ভালো একটা অভিজ্ঞ রিয়েলটরের মাধ্যমে মানে বাড়িটা তাকে বিক্রি করা, প্রেজেন্টেবল করতে হবে। প্রেজেন্টেবল করতে হবে। কিন্তু আপনি যদি টাকা সেভ ৫,০০০ টাকা সেভ করার জন্য যেমনি আছে অমনেই বাড়ি 50,000 লুজ করতে পারে। ৫০,০০০ টাকা লুজ করবেন রাইট। এবং 2% কমিশন সেভ করার জন্যে আপনি হিউজ মার্কেটিং করতে পারলেন না। তখন ১০ জন লোক জানলো, ১০ জন লোক থেকে ১ জন লোক অফার করলো। দেখা যায় মার্কেটটায় বাড়িটা ৬ মাস ঝুলে থাকে। তাহলে তাহলে আপনাকে একজন ভালো অভিজ্ঞ রিয়েলটরকে বাড়িটা দিতে হবে, যেন এমন অভিজ্ঞ রিয়েলটর যে নাকি বা ভালো বায়ার খুঁজে বের করে নিয়ে আসতে পারে। শুধু MLS এ অনেক রিয়েলটর আছে, তারা পার্ট টাইম জব করে। MLS এ লিস্টিং দিয়ে তারা অন্য জবে বিজি হয়ে গেল। এই বাড়িটা নিয়ে কোনো কাজ করতেছে না, ভালো মার্কেটিং করতেছে না, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করতে পারতেছে না। তখন কিন্তু ভালো বায়ার আসে না। ৬ মাস ঝুলে থাকে। নেগোশিয়েট করা যায় না ভালো গাড়ির বিক্রির ক্ষেত্রে। তো আপনার এই দিকগুলো খেয়াল রাখতে হবে সেলারের ক্ষেত্রে। আর ইনভেস্টর এইখানে কষ্টার্জিত টাকা আমাদের কমিউনিটির মধ্যে অনেকেই কিছু টাকা হইছে। ছোট, ছোট কিছু বিজনেস ভালো দিক দেখে করতে পারলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ২ বছর ৪ বছর পরে খালি হাতে ঘরে ফিরে আসতে হয়। খালি হাতে ফিরে খালি হাতে ফিরে আসতে হয় যদি অন্যান্য বিভিন্ন ধরনের বিজনেস করে। প্রপারলি ভালো জায়গায় সবকিছু মেইনটেইন করতে না পারে। কিন্তু রিয়াল এস্টেটে একটা কথা আছে যে আপনি যদি রিয়াল এস্টেটে ইনভেস্ট করেন, লাভ একটু কম বেশি হবে, সময় একটু কম বা বেশি হতে পারে। কিন্তু লস হবে না এটা বলা যেতে পারে 100% কোনো লসের কোনো মানে রিয়েল সম্ভাবনা নেই। এস্টেটে ওই সম্ভাবনাটা খুব কম। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা যারা রিয়াল এস্টেটে ইনভেস্ট করি বা আমার অন্যান্য পার্টনার শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যারা ইনভেস্ট করে, আমরা ব্যাংক থেকে যে প্রপার্টিগুলো আসে, অকশন প্রপার্টি, আরইও, ফোরক্লোজার, শর্ট সেল, এই প্রপার্টিগুলো যদি আমরা দেখে একটু নেইবার বেসিস কিনতে পারি, টাকা ইনভেস্ট করে একটু রেনোভেট করে ভালো দামে বিক্রি করে লাভবান হতে পারি। ধন্যবাদ আপনাকে জনাব রায়হান জামান। প্রবাসীরা যারা বাংলাদেশে কিনতে চায়, যাদেরকে আপনারা সহযোগিতা করছেন, আপনার ফ্ল্যাটের কথা বলেছেন। কিন্তু তারা যদি বাড়ি কিংবা ল্যান্ড কিনতে চান, সেটা কি আপনারা হ্যান্ডেল করেন? না শুধুমাত্র অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা কাজ করছেন? তারা যদি কেউ একটা মানে ফুল হাউস কিনতে চায়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি যে আমরা এই মুহূর্তে শুধু অ্যাপার্টমেন্ট নিয়ে ডিল করছি। আর মানে আমরা ভবিষ্যৎ কোনো পরিকল্পনা? ভবিষ্যতে ডেফিনিটলি আমাদের পরিকল্পনা আছে যে আপনার কারো কাছে যদি ল্যান্ড থাকে, সে যদি ওটা ডেভেলপ করতে চায়, সে যদি নিজে অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি করতে চায়, সেগুলা নিয়ে আমরা কাজ করব। বাট এই ফেজে শুধু রেডিমেড অ্যাপার্টমেন্ট নিয়েই কাজ হচ্ছে। ওয়ান্ডারফুল। বাংলাদেশে যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া, মানে এখানে তো আমরা জানি যেটা আমিন ভাই বললেন যে এখানে একটা সিস্টেম আছে, খুব সুন্দরভাবে সেটা হয়ে যায়। বাংলাদেশে কিন্তু একরকম রেজিস্ট্রেশন, যেটা কিছুক্ষণ আগে আপনার সাথে একটু আলোচনা হয়েছে, এখানে একরকম। ওই প্রক্রিয়াটাকে আপনারা আসলে কিভাবে হ্যান্ডেল করছেন? এবং সেখানে ট্যাক্সের যে ব্যাপারটি রয়েছে, বাংলাদেশে আপনি জানেন রিয়েল এস্টেটে একটা ট্যাক্সের বিষয় রয়েছে। এখানেও একটা রয়েছে। এখানকার কোনো প্রবাসী যদি বাংলাদেশে আপনার প্রপার্টি কিনতে যায়, তাহলে কি ট্যাক্স ২ জায়গায় দিতে হবে? না আসলে আপনার শুধু বাংলাদেশের সিস্টেমটা মেইনটেইন করলেই হবে? প্রথম কথা হচ্ছে গিয়ে যে অ্যা ক ক্লোজিং যেটা এখানে আমরা বলি, এখানে মানে আমিন ভাইদের টার্ম হচ্ছে ক্লোজিং। সো ক্লোজিং বাংলাদেশে আমরা বলি মর্টগেজ রেজিস্ট্রি। হ্যাঁ? ২ রকমের রেজিস্ট্রি হয়। একটা হচ্ছে মর্টগেজ রেজিস্ট্রি, যেদিনকে আপনি মর্টগেজ করলেন রেজিস্ট্রার অফিসে যেয়ে। সো আমরা যেটা করেছি, আমরা জিনিসটাকে অসম্ভব স্ট্রিমলাইন করেছি যে আমরা চাই যে আমরা জানি যে এখানে আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশিরা খুবই ব্যস্ত। তাদের পক্ষে যেয়ে ওইখানে ৭ দিন ১০ দিন বসে থাকা সম্ভব না। তো আমরা পুরা প্রসেসটাকে একেবারে রেজিস্ট্রি যেদিনকে হবে ওই ডেটটাকে ফিক্স করি, তখন আমরা আপনাকে প্লেনে টিকিট কাটতে বলব। মানে একেবারে ওইটা আপনি কনফার্ম প্লেন করে থেকে একদম আমরা লুক লাইক আমেরিকানের মতো। এখানে আমরা সব কাজে বায়ার সেলার বিজি থাকে। তাদেরকে আগের দিন জানাই দেওয়া হয় বা ৩ দিন আগে অমুক দিন অতটার সময় অমুক জায়গায় ক্লোজিং। মানে আপনারা ওই জিনিসটাকে ফলো করেন। আমরা ওই জিনিসটাকেই ফলো করতেছি। আমরা একদম পে অর্ডার রেডি করে, পে অর্ডারের ছবি রেডি করে, যাতে বাড়ি যিনি বিক্রি করতেছেন তারও যেন কোনো রকমের দ্বিধা দ্বন্দ্ব না থাকে, সেও যেন ঠিক অন টাইমে পৌঁছায়। কারণ সে তো ওইখানে ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছে। বাড়ির যে মালিক, যে অ্যাপার্টমেন্টের মালিক, সে তো ফুল পেমেন্ট পেয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা মেক সিওর করব যে আপনি যখন ঢাকায় পৌঁছাবেন, তার সেদিনকে পরের দিনই আপনি যাতে রেজিস্ট্রি করতে পারেন। জি, আপনাদের এই ফিন্যান্সিয়াল কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গিয়ে আমাদের মেইন অবজেক্টিভ ছিল বাংলাদেশে ফরেন রেমিটেন্স বাড়ানো। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের মেইন গোল। আমরা চাই বিলিয়নস অফ ডলার্স গোজ ফ্রম USA টু বাংলাদেশ।
মানে সেটা বাংলাদেশের উপকার হবে এবং এখানকার 100% এবং জ্ঞানের এবং একটি এবং মানুষের একটা স্থায়ী নিবাস হবে বাংলাদেশে। কারণ আপনি কিন্তু এই অ্যাপার্টমেন্টে এই যে একটু আগে আমিন ভাইও বলল যে, "আমি ২ মাস থাকলাম ওই ফ্ল্যাটে, হোয়াট হ্যাপেন্স আফটার দ্যাট?" আমাদের কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের সাথে আরো ২ টা কোম্পানি জড়িত। একটা হচ্ছে ম্যানেজোলজি হোল্ডিংস, আরেকটা হচ্ছে অ্যাস্থেটিক ইন্টেরিয়র। মানে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করছি যে যেখানে আপনি ফ্ল্যাট কিনবেন সেটা আমরা অ্যাস্থেটিক ইন্টেরিয়র দিয়ে সাজিয়ে দিব ওয়ান্ডারফুল। এবং ম্যানেজোলজি হোল্ডিংস দিয়ে আপনি যদি এটাকে Airbnb করতে চান, we can do that for you. So you will have a steady income. আপনি তো থাকছেন ১ মাসের জন্য বা আপনি থাকছেন ১৫ দিন, ১৫ দিন বছরে ২ বার। আমরা ওটাকে রেন্ট করব, আমরা ভেটিং করব যে মেক সিউর যে রাইট টেনেন্ট যায় এবং আপনাকে রেন্ট যাতে আপনি এখানে পান সেটার ব্যবস্থা করে দিই। আপনি আসলে একটা ড্রিম দেখাচ্ছেন। তো আমরা এই ড্রিমটার রিয়েলিটি শুনতে চাই। আমরা ভবিষ্যতে কোনো আলোচনায় নিশ্চয়ই আপনার কাছ থেকে ওরকম কোনো কিছু পাবো যাতে মানুষ বুঝে যে না এটা স্বপ্ন না, এটা সত্যি আমি হচ্ছে আসলে। অ্যাকচুয়াল গেস্ট সহ আসবো। ওকে, ওয়ান্ডারফুল, হ্যাঁ। ওয়ান্ডারফুল। আমিন ভাই, আমার লাস্ট যে আলোচনাটা আপনার সাথে হচ্ছিল, ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা যেটা আপনি আমাকে বললেন। কিন্তু অনেকেই কিন্তু মানে বাড়ি কিনে কিংবা অ্যাপার্টমেন্ট কিনে এখানে তার মাথা গোঁজার ঠাঁইয়ের জন্যে তার নিজের একটা আবাসন হবে, নিজের একটা স্বপ্ন হবে। শুধু তাই না, আবার পরবর্তীতে সে সেটা বিক্রি করে কিন্তু একটা বড় একটা ইনভেস্টমেন্টেও যেতে চায় যে না, তার হয়তো ২ টা রুমের একটা বাড়ি কিনেছে সে, পরিবারের সংখ্যা বেড়েছে, সে হয়তো আরো ৪ রুমের একটা বাড়ি কিংবা 2 ফ্যামিলি হাউস কিনতে যাচ্ছে। এটাতে যেন সে ভালো একটা প্রাইসে বিক্রি করে আরেকটাতে যেতে পারে আরো কিছু টাকা ভরে। সে জায়গাটা কতখানি সহজ কিংবা কতখানি কঠিন আমাদের কিছু কি বলেন? ভালো একটা কোয়েশ্চেন করছেন। আমাদের মধ্যে কমিউনিটির মধ্যে অনেকেই আছে যে আমি আমার ফ্যামিলির জন্য বড় একটা বাড়ি লাগবে, খুব বড় একটা বাড়ি কিনবো এবং এর জন্য ওয়েট করতেছে। ওয়েট করতে, করতে ১০ বছর ২০ বছর চলে যায়। কিন্তু আমার কথা হলো এখন আপনার যতটুক সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী ছোট একটা বাড়ি কিনেন। এট লিস্ট ভাড়া বাসায় থাকার চেয়ে নিজের বাড়ি থাকেন। এতে কি হয় আপনার ভাড়ার ক্ষেত্রে যে টাকা আপনি দিচ্ছেন ওইটার কোনো ব্যাক আসতেছে না। কিন্তু আপনি যদি নিজের একটা ছোট বাড়ি কিনেন, এই বাড়িতে আপনি প্রতি মাসে যে মর্টগেজ দিচ্ছেন এখানে কিন্তু একটা প্রিন্সিপাল দিচ্ছেন। প্রিন্সিপাল দেওয়ার কারণে আপনার লোনের পরিমাণ প্রতি মাসে একটু, একটু কমে যাচ্ছে। বাড়িতে ইকুইটি বাড়ছে। নাম্বার 1 নাম্বার 2 সময়ের পরিবর্তনের সাথে, সাথে এই বাড়ির মার্কেট ভ্যালু বাড়ছে। তখন আপনার ৫ বছর পরে যখন আপনার বড় বাড়ি দরকার, ফ্যামিলি মেম্বার বেড়ে গেল, এই বাড়িটা বিক্রি করে এইখান থেকে আপনার অনেক ইকুইটি জমা হবে। তো এই টাকা দিয়ে ২ ভাবে ইকুইটি বাড়ছে। একটা হলো বাড়ির দাম বেড়ে যাওয়ার কারণে, আরেকটা প্রতি মাসে প্রিন্সিপাল দিচ্ছেন, লোন অ্যামাউন্ট কমে যাচ্ছে। ৳৪,০০,০০০ ছিল এখন দেখা গেল ৳২,০০,০০০। আবার ৳৫,০০,০০০ বাড়ি হয়ে গেছে ৳৭,০০,০০০। তার মানে কি? আপনি এই বাড়ি থেকে ৳৪,০০,০০০ বের করতে পারবেন। মানে দুদিক থেকে আপনার লাভবান হচ্ছে। ২ দিক থেকে লাভবান। এদিকে যদি আপনার হাতে কিছু জমা থাকে, সেক্ষেত্রে আপনি ভালো একটা বাড়ি যেমন কালকে যে বাড়িটা আমি ক্লোজ করলাম, তাদের ১৫ বছর আগে স্টার্লিং একটা 2 বেডরুমের অ্যাপার্টমেন্ট কিনেছিল। সেটা কিনেছিল ৳১,১০,০০০ দিয়ে। তারা সেটা বিক্রি করছে ৳৩,৬০,০০০। ৳৩,৬০,০০০ দিয়ে আমার কাছ থেকে গতকালকে ক্লোজ করলাম সিঙ্গেল ফ্যামিলি বাড়ি ৳৭,৪০,০০০ দিয়ে কিনল। লোন নিয়েছে ২০% ডাউন পেমেন্ট দিয়েছে এবং কি সে যে টাকাটা কন্ডো বিক্রি করে সব টাকা ইউজ করা লাগে নাই। সে লাভের টাকা দিয়ে আরেকটা বড় বাড়ির মালিক হলো। ওয়ান্ডারফুল। এটা তো আসলে সবাইকে খুব তার জন্য ইন্সপায়ার্ড করে। আমার আমার পরামর্শ হলো ভাড়া বাড়ি না থেকে আরেকটা উদাহরণ দেই। আমি কালকে একটা অফার অ্যাকসেপ্ট করেছি। হয়তো আগামী খ্রিসমাস বন্ধের পরেই কন্ট্রাক্ট এক্সিকিউট হবে। আমাদের বাঙালি এক আপা উনি স্কুল টিচার। উনি বলতেছিল যে আমাকে একটা বাসা ভাড়া করে নিয়ে দেন। তা আমি বললাম, "আপনার ইনকাম কত?" ইনকাম হচ্ছে উনার $১,০৮,০০০ ইয়ারলি। তো আমি বললাম যে, "আপনি তো একটা ছোট বাড়ি কিনেই নিতে পারেন। কেন বাসা ভাড়ায় থাকবেন? এবং কি যে টাকা ভাড়া দিবেন ওই টাকা দিয়ে মর্টগেজ হয়ে যাবে।" তো আমার একটা ছোট বাড়ি ছিল সিঙ্গেল ফ্যামিলি। ওই বাড়িটা ৳৫,৯৬,০০০ দিয়ে উনাকে দিচ্ছি। তো উনার শুধু ডাউন পেমেন্ট হচ্ছে $২১,০০০। অনলি ৳২১,০০০ দিয়ে উনি বাড়ির মালিক হচ্ছেন। এখন কিন্তু তো আপনার কাছে যখন আসা শুরু করুন যে $২১,০০০ দিয়ে কিভাবে বাড়ির মালিক হয়? ৳২১,০০০ দিয়ে 3.5% ডাউন পেমেন্ট দিয়ে উনি বাড়ির মালিক হচ্ছে। ক্লোজিং কস্টটাও ব্যাংক দিবে লোনের মাধ্যমে। লোনের সাথে এড হবে। ৳২১,০০০ দিয়ে উনি ভাড়া বাসায় থাকার চেয়ে নিজের বাসায় জি, থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনার এই আলোচনাটা আমাদের টেলিভিশনের মাধ্যমে নিশ্চয়ই প্রবাসী বাঙালিদেরকে অনেকখানি ইন্সপায়ার করবে এবং আপনারা সবাই কিন্তু একটা বাড়ির মালিক হতে পারেন।
শুধুমাত্র সিস্টেমে কিংবা আমেরিকার এই সুন্দর প্রসেসে আপনাকে যেতে হবে এবং সঠিক মানুষকে খুঁজে বের করতে হবে আপনার মর্টগেজ কিংবা লোনের জন্য। আমার মনে হয় আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। রায়হান জামান, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা যে এত সুন্দর একটি সিস্টেম, যাদের অনেক মনের আশা যে আমি তো বাংলাদেশে খুব একটা ভালো অবস্থায় ছিলাম না, এই আমেরিকা এসে আমার ভাগ্য পরিবর্তন করেছি, আজকে আমি একটা সম্মানিত জায়গায় উপনীত হয়েছি কিংবা না আমার একটি জায়গা তৈরি হয়েছে, আমি এখন শুধু এখানে আমার বাড়ি ঘর না, আমি বাংলাদেশেও আমার একটা স্বপ্নের নীড় করতে চাই, যেখানে মাঝে মাঝে গিয়ে আমি বেরিয়ে আসবো কোনো ঝামেলাবিহীন এবং ইচ্ছা করলে সেটা সময় মতো আমি বিক্রিও করে ফেলতে পারবো। আপনার পরামর্শ কি? আপনার কথা শুনে আমাদের আজকের আলোচনা শেষ করবো। আচ্ছা, ১ম এ হচ্ছে গিয়ে যে আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ২ জনকে স্টুডিওতে ইনভাইট করার জন্য। কারণ এই ইনফরমেশন গুলো আমরা যদি আপনার কাছে ভালো জিনিস থাকতে পারে, কিন্তু ইনফরমেশন যদি মানুষের কাছে না থাকে, তাহলে সেটার আর কোনো ভ্যালু থাকে না। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে গিয়ে www.frameworkfinance.com। আপনারা ডাইরেক্টলি আমাকে কল করতে পারেন 9176570372 অথবা আমাদের ঢাকা অফিস 01678623252। আমরা 24 আওয়ার আপনাদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে অ্যাভেলেবল, এবং আমরা আপনাদেরকে পুরা প্রসেসটাকে দেখাবো এবং দেখায় আমরা বুঝাবো যে কত ইজিতে আপনি ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারেন। ধন্যবাদ আশিক ভাই। ধন্যবাদ। আপনার শেষ শেষ কথা কিংবা ধন্যবাদ আশিক ভাই। আপনারা আমাদেরকে নিউ ইয়র্কে বাড়ি কেনার ক্ষেত্রে যদি সুন্দর এবং একটা নিরাপদ বাড়ি কিনতে চান, তাহলে আমরা আপনাকে সব ক্ষেত্রে সহযোগিতা করব। মর্টগেজ পাওয়ার ক্ষেত্রে বাড়িটার প্রসেসিং যেমন আছে, বাড়িটা শুধু ভালো একটা বাড়ি খুঁজে বের করতে হবে, বাড়ির কত টাকা ইনকাম হবে, কত টাকা খরচ হবে, এর একটা ধারণা দেওয়ার জন্য, এবং বাড়ি যখন আপনি খুঁজে পাবেন এবং কন্ট্রাক্ট এক্সিকিউট করবেন, তার আগে কিন্তু বাড়িটা ভালো মতো হোম ইন্সপেকশন করে ভালো একটা অভিজ্ঞ অ্যাটর্নির কাছে যেতে হবে, ভালো একটা অভিজ্ঞ মর্টগেজ ব্রোকারের কাছে যেতে হবে পুরা প্রসেসটা ডান করার জন্য, এবং কি আমি বা আমার টিম আপনার পাশে থেকে পুরা প্রসেসটাই কমপ্লিট করে দেব। এর জন্যে আমাকে ফোন করতে পারেন 646-348-4472 এই নাম্বারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্যে। দর্শক, প্রবাসে কিংবা মাতৃভূমিতে নিজের একটি ঘর বা ঠিকানা গড়ে তোলা শুধু আর্থিক সিদ্ধান্ত নয়, এটি জীবনের ভবিষ্যৎ নিরাপত্তা, আত্মপরিচয় ও স্থায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আলোচনায় আমরা চেষ্টা করেছি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আবাসন বাজারের বাস্তবতা, প্রয়োজনীয় প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা এবং সম্ভাব্য ঝুঁকির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের আজকের দুজন আলোচককে ধন্যবাদ জানাই মূল্যবান দিক নির্দেশনা দেওয়ার জন্য, আর আপনাদের ধন্যবাদ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখার জন্য। রিয়েল এস্টেট টক্সের আজকের পর্ব এখানে শেষ করছি। আবারও নতুন করে প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। RTV সাথেই থাকুন।